বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আগের ক্লাসে যতটুকু করেছিলাম তারপর থেকে এখন শুরু করব। আমরা পড়তেছিলাম অধ্যায় 3 বল। আজকে আমরা যেটা করব সেটা হলো নিউটনের সূত্র। নিউটনের সূত্র। বিজ্ঞানী নিউটন এখানে 3টা সূত্র দিয়েছেন। এদেরকে বলা হয় বিজ্ঞানের নিউটনের গতিসূত্র। নিউটন অনেক জায়গায় অনেক সূত্র দিয়েছেন, এর মধ্যে আজকে আমরা 3টা সূত্র পড়ব। 1 নাম্বার, কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। এখানে কি বলা হচ্ছে? 1 নম্বর সূত্রের মধ্যে কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। তার মানে কি? যদি আমরা এই জায়গায় একটা বস্তু রেখে দেই, এই বস্তুটার উপরে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, সারা জীবন এই বস্তুর এই জায়গায় থাকবে। আবার যদি একটা বস্তু কোনো একটা রাস্তা দিয়ে চলতে থাকে, তখন যদি ওই বস্তুটার উপর বল প্রয়োগ করা না হয়, তাহলে সারা জীবন ওই বস্তুটা সমবেগে চলতে থাকবে। তোমাদের প্রশ্ন হলো, স্যার কোনো বস্তু তো পৃথিবীতে এরকম সারা জীবন ধরে চলে না, কেন চলে না? রাস্তা দিয়ে তুমি যদি একটা বস্তুকে গতিশীল করো, তখন ওই বস্তুটা রাস্তার সাথে একটা ঘর্ষণের সম্মুখীন হয়, যেটাকে বলা হয় ঘর্ষণ বল। বস্তুটা যে দিকে যায়, ঘর্ষণ বল কাজ করে তার বিপরীত দিকে। এই ঘর্ষণ বলের কারণে বস্তুটা আস্তে আস্তে থেমে যায়। যদি এই ঘর্ষণ বল না থাকতো অথবা বাতাসের বাধা না থাকতো, তাহলে বস্তুটা সারা জীবন ওইভাবেই চলতে থাকতো। যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, তাই বস্তুটা সারা জীবন ধরে চলে না। বিজ্ঞানী নিউটন এখানে এই কথাটাই বলেছেন। কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে, যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। এই জায়গায় আরো একটা জিনিস তোমাদের বুঝতে হবে। সমবেগে যদি না বলো, যদি বলো সমদ্রুতিতে বললে উল্লেখ করতে হবে সমদ্রুতিতে সরল রেখা বরাবর চলতে থাকে। কারণ দ্রুতি হলো একটি স্কেলার রাশি আর বেগ হলো ভেক্টর রাশি। যদি বেগ উল্লেখ করো, তাহলে সরল রেখা বরাবর উল্লেখ করার কোনো দরকার নাই। আর যদি দ্রুতি উল্লেখ করো, তাহলে অবশ্যই সরল রেখা উল্লেখ করতে হবে। কেন? সরল রেখা যদি উল্লেখ করা হয়, তাহলে বোঝা যায় বস্তুটা তার দিকের কোনো পরিবর্তন করে না। আর যদি সরল রেখা উল্লেখ করা না হয়, তাহলে যদি তার দিকের পরিবর্তন করে, তাহলে সেই জায়গায় সমবেগ হবে না। তখন সমদ্রুতি হবে ঠিকই, কিন্তু সমবেগ হবে না। সমবেগ উল্লেখ করে দিলে একসাথে দুইটা জিনিসই হয়ে যায়। একটা হলো সরল রেখা আর একটা হলো সমদ্রুতি। দুইটা মিলেই হলো সমবেগ। প্রথম সূত্রের সাথে সম্পর্কিত হলো জড়তা। এই যে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে, এর সাথে সম্পর্কিত হলো জড়তা। তাহলে জড়তা কি সেটা আমাদের একটু জানা দরকার।
কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতাকে জড়তা বলে। একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। যেমন মনে করো আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটা এখন যে এখানে আছে সারা জীবন এখানেই থাকতে চাইবো, কখনো সে এখান থেকে সরতে চায় না। তার এখানে যে থাকতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতা সেটাকে বলা হয় জড়তা। আবার যদি একটা বস্তু গতিশীল থাকে আর সে সারা জীবন গতিশীলই থাকতে চায়, সে তার নিজেকে থামাতে চায় না, এইটাও এক ধরনের জড়তা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের জড়তা আছে। জড়তা দুই প্রকার। জড়তা দুই প্রকার। এক নাম্বার হলো স্থিতি জড়তা, দুই নাম্বার হলো গতি জড়তা। আবার আরেকবার বলি, তুমি মিলিয়ে নাও। কোনো বস্তু যে অবস্থায় আছে যদি সে স্থির থাকে স্থিরই থাকতে চায়, আবার যদি সে গতিশীল থাকে গতিশীলই থাকতে চায়। অর্থাৎ যে অবস্থায় আছে এখন সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা তাকে বলা হয় জড়তা। জড়তাকে দুই ভাগে ভাগ করা হলো, এক নাম্বার স্থিতি জড়তা, দুই নাম্বার গতি জড়তা। স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে ইচ্ছা তাকে বলা হয় স্থিতি জড়তা। স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে ইচ্ছা তাকে কি বলা হয়? স্থিতি জড়তা। তাহলে গতি জড়তা কাকে বলে? গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা তাকে বলা হবে গতি জড়তা। উদাহরণ যদি দেই, মনে করো তুমি একটা গাড়ির মধ্যে উঠলা, গাড়িটা হঠাৎ করে স্টার্ট করা হলো, স্টার্ট করে গাড়িটা সামনের দিকে চলে যাচ্ছে, তুমি একটু পিছনের দিকে হেলে পড়বা। কেন হেলে পড়বা? কারণটা কি? এর কারণ হলো তুমি যে জায়গায় ছিলা সেই অবস্থায় থাকতে চাও। নিচে থেকে গাড়িটা যখন সামনের দিকে চলে যাচ্ছে তখন তুমি একটু পিছনের দিকে হেলে যাও। তোমার এই জড়তাটাকে বলা হয় স্থিতি জড়তা। স্থির থাকতে চাওয়ার যে ইচ্ছা সেটাকে বলা হয় স্থিতি জড়তা। আবার মনে করো গাড়িটা চলতেছে, সামনে হঠাৎ করে একটা লোক এসে পড়লো, তোমার গাড়ির ড্রাইভার কি করলো? ব্রেক চাপলো। ব্রেক চাপার পরে তুমি সামনের দিকে পড়ে গেলাম। সামনের দিকে কেন পড়ে গেলাম? গাড়িটা যখন চলতেছিল তখন তুমি এবং গাড়ি দুইজনই গতিশীল। যখন সামনে লোক আসার ফলে গাড়ির ড্রাইভার ব্রেক চাপলো তখন গাড়িটা থেমে গেল, কিন্তু তুমি তো থামতে চাও না, সামনের দিকে যেতে চাও, আর এই কারণে তুমি সামনের দিকে হেলে পড়ো। তাহলে গতিশীল অবস্থায় ব্রেক চাপার ফলে তুমি যে সামনের দিকে হেলে পড়েছো, এই ঘটনাটা ঘটেছে গতি জড়তার কারণে। কারণ তুমি যখন গতিশীল হলা তখন গতিশীলই থাকতে চাও। গতিশীল থাকতে চাওয়ার যে ইচ্ছা সেটাই হচ্ছে গতি জড়তা। আমি এখানে একটা সহজ উদাহরণ দিচ্ছি, তোমরা দেখতে পাবা। এই জায়গায় যদি আমি উদাহরণটা এভাবে দেখাই, এখানে দেখো একটা বোতল রাখা আছে, এর নিচে একটা কাগজ রাখা আছে। আমি যদি এই কাগজটাকে হঠাৎ করে টান দেই তাহলে দেখো বোতলটা ওই জায়গায় থেকে যায়। কেন থেকে যায়? কারণ ওই জায়গায় সে থাকতে চায়, যেটা হলো তার জড়তা। এটাকে বলা হয় তার স্থিতি জড়তা। এই স্থিতি জড়তার কারণে সে তার এই অবস্থানে থাকতে চায়। আবার যদি তুমি এটাকে গতিশীল করতে হঠাৎ করে যদি নিচেরটাকে থামিয়ে দাও তাহলে এই বোতলটা আবার সামনের দিকে
ছিটকে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ সে গতিশীল থাকতে চায়। এই ধরনের একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হচ্ছে এমন, একটা বোতলের উপর, কাঁচের বোতল, আরেকটা বোতল উল্টা করে রাখবা। উল্টা করে রেখে মাঝে একটা টাকা রেখে দিবা, 10 টাকার নোট। এই 10 টাকার নোটটা তুমি এইখান থেকে একটা বোতলের উপর আরেকটা বোতল এইভাবে উল্টা করে রাখা, এর মধ্যে থেকে তুমি কিভাবে বের করবা? তুমি যদি এটাকে এইভাবে ধরে মাঝে হঠাৎ করে একটা টোকা মারো, তাহলে এই টাকাটা বের হয়ে যাবে। বোতল দুইটা এই অবস্থানেই থাকবে। এই ঘটনাটা কেন করে? কারণ এইটা এখন স্থিতি জড়তায় আছে, আর এই স্থিতি জড়তার কারণে সে যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। আর তখন যদি তুমি হঠাৎ করে টাকাটাকে ছড়িয়ে দিয়ে আসো, সে তার অবস্থানের পরিবর্তন করতে চায় না। আর এই কারণে এই ঘটনাটা ঘটে। জড়তা আসলে কি প্রকাশ করে? যদি কোনো একটা বস্তুর ভর 10 কেজি হয়, বস্তুর ভর হলো 10 কেজি, এই 10 কেজি ভরের বস্তুর যে জড়তা, এখানে যদি তুমি আরেকটা 100 কেজি ভরের বস্তু নাও, 100 কেজি ভরের বস্তুর জড়তা নিশ্চয়ই কি হবে? বেশি হবে। কিভাবে বুঝবো? তুমি এই মার্কারটাকে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারো। তার মানে এই জায়গায় থাকতে চাওয়ার ইচ্ছা তার কম, কারণ মার্কারটার ভর হলো কম। যদি 100 কেজি ভরের একটা পাথর এই জায়গায় থাকে, 100 কেজি ভরের পাথরকে তুমি সহজে সরাইতে পারবা না, কারণ তার ওই জায়গায় থাকতে চাওয়ার ইচ্ছা হলো অনেক বেশি, কারণ তার ভরটা হলো বেশি। এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো, কোনো বস্তুর ভর যদি বেশি হয় তাহলে তার জড়তাও কি হবে? বেশি হবে। কোনো বস্তুর ভর যদি কম হয় তাহলে তার জড়তাটাও কম হবে। তাহলে জড়তা আর ভর দুইটা মূলত একই জিনিস নির্দেশ করে। ভর যত বেশি হবে, জড়তা তত বেশি হবে। আমরা প্রথম সূত্র মোটামুটি আলোচনা করলাম। এবার আমরা যাব হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। যেদিকে বল প্রয়োগ করা হয়, ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। যেদিকে বল প্রয়োগ করা হয়, ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। মনে করি এম ভরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুর বেগ ইউ হতে পরিবর্তিত হয়ে ভি প্রাপ্ত হয়। মনে করি এম ভরের একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম,
করার ফলে বস্তুর আদি বেগ ছিল ইউ আর শেষ বেগ হয়ে গেল ভি। বস্তুর আদি ভরবেগ এম ইউ, বস্তুর শেষ ভরবেগ সমান হচ্ছে এম ভি। ভরবেগের পরিবর্তন সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। একটু বুঝিয়ে নেই তারপরে আবার লিখতেছি। আমি এইখানে একটা বস্তু নিলাম যার ভর হলো এম, এই বস্তুটার বেগ হলো এখন ইউ। এই অবস্থায় আমি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করলাম। কতটুকু বল প্রয়োগ করলাম? এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হলো। কত সময় পর? টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এইবার বল প্রয়োগ করার মুহূর্তে বস্তুর যে ভর সেটা ছিল এম আর বস্তুর যে বেগ সেটা হলো ইউ। তাহলে বস্তুর আদি ভরবেগ, ভরবেগ আমরা জানি সবাই, গত ক্লাসে আমরা পড়েছিলাম ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল। তাহলে আদি ভরবেগ হলো এম ইউ, টি সময় পরে বস্তুর বেগ হয়ে গেল ভি, তাহলে বস্তুর শেষ ভরবেগ হলো এম ভি। তাহলে ভরবেগের একটা পরিবর্তন হলো। ভরবেগের পরিবর্তন কতটুকু হলো? এম ভি মাইনাস এম ইউ। এইবার আমরা লিখবো ভরবেগের পরিবর্তনের হার সমান হলো এম ভি মাইনাস এম ইউ বাই টি। ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে যদি বলে তাহলে সময় দিয়ে ভাগ, মানে হচ্ছে একক সময়ে কি পরিমাণ পরিবর্তন হলো। তোমরা মনে রাখবে আজকের পর থেকে হার মানেই সময় দিয়ে ভাগ করতে হবে। এর মানেটা হচ্ছে যদি টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় এম ভি মাইনাস এম ইউ, আমি যদি এখানে এইভাবে লিখি টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় এম ভি মাইনাস এম ইউ, তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন হলো এম ভি মাইনাস এম ইউ বাই টি। এটা হলো ভরবেগের পরিবর্তনের হার আমরা লিখলাম। কিন্তু সংজ্ঞার মধ্যে কি বলেছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক মানে কি? এখন mv মাইনাস mu ডিভাইডেড বাই t সমানুপাতিক f। এই যে দেখো কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই যে ভরবেগের পরিবর্তনের হার হলো এটা। ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? বস্তুর উপরে যে বল দেওয়া হয়, এখানে কি পরিমাণ বল দেওয়া হলো? f। এই বলের সমানুপাতিক। কারো কোনো সমস্যা নাই? এইবার বাম পাশ থেকে m যদি আমি কমন নেই v মাইনাস ইউ বাই টি সমানুপাতিক f। আমাকে বলো v মাইনাস ইউ বাই টি এটা সমান তোমরা কি জানো? তোমরা জানো হচ্ছে a। তাহলে এম এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে এফ। কিভাবে? সমানুপাতিক চিহ্ন যখন উঠিয়ে দেওয়া হয় তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসে। সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে কি আসে? সমানুপাতিক ধ্রুবক। এই জায়গায় যদি আমরা মুছে দেই, আমরা যদি এইভাবে লিখি এখানে m ইকুয়াল টু 1 কেজি, 1 কেজি বলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করি, কয় নিউটন বল? 1 নিউটন বল। আর তখন যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তখন কি দাঁড়ায়? তখন 1 ইন্টু 1 ইকুয়াল টু কে ইন্টু 1
সুতরাং কে ইজ ইকুয়াল টু দাঁড়ায় 1। কে এর মান কত দাঁড়ায় 1। কে এর মানটা যদি আমরা এই জায়গায় বসিয়ে দেই, এটাকে যদি আমি 1 নং সমীকরণ দেই, 1 নং সমীকরণ হতে পাই F ইকুয়াল টু এম এ। F ইকুয়াল টু এম এ, এটা একটা বিখ্যাত সমীকরণ, খুব ভালোভাবে মনে রাখতে হবে। কারণ হচ্ছে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, মানে হচ্ছে বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এখানে এফ হলো বল, এম হলো ভর, আর এ হলো ত্বরণ। এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আবার আগের অধ্যায়ের সাথে রিলেটেড, অর্থাৎ অধ্যায় 2 এর সাথে রিলেটেড, সেই অঙ্কগুলো আমরা এখন করব। এর আগে তৃতীয় সূত্রটা একটু বলে দেওয়া উচিত। তৃতীয় সূত্রটা পরেই বলবো, আমরা আগে অঙ্ক করে নেই। আমি আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। সবাই এটা বারবার দেখবা, যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে জানাবা। তবে এই সূত্রটা আমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। বলো এফটা কি? এফটা হচ্ছে বল। এমটা কি? এমটা হলো ভর। আর এটা হলো ত্বরণ। এটা দিয়ে ছোট দুই একটা অঙ্ক করি। দুই কেজি ভরের একটি বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ কত হবে? নিয়ম অনুসারে আমরা অঙ্ক করব। বলো এখানে কি দেওয়া আছে? প্রথমে এই বস্তুর ভর দেওয়া আছে, ভর এম ইকুয়াল টু 2 কেজি। তারপরে কি দেওয়া আছে? বল এফ ইকুয়ালস টু 25 নিউটন। আমরা কি বের করব? ত্বরণ। ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি F equal to ma, a equal to F by m, 25 divided by 2, 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একেবারে ছোট অঙ্ক। এই অঙ্ক তোমাদের করতে বেশি ভালো লাগার কথা না, কারণ এত সহজ অঙ্ক তো তোমরা করো না। আমি জাস্ট একটা অঙ্ক দেখাইলাম, এইবার আমরা আসল অঙ্কটা করব। 2 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল 5 সেকেন্ড যাবত প্রয়োগ করে একটি, এখানে হবে স্থির বস্তুর উপর 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 5 সেকেন্ড যাবত প্রয়োগ করে বলের ক্রিয়া বন্ধ করে দেওয়া হলো। বলের ক্রিয়া বন্ধ করে দেওয়া হলো। তারপর বস্তুটি 3 সেকেন্ড চলার পর বস্তুটিকে 6 সেকেন্ড সময়ে থামিয়ে দেওয়া হলো। 6 সেকেন্ড সময়ে থামিয়ে দেওয়া হলো। শুরু হতে শেষ পর্যন্ত
বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। শুরু হতে আমরা এই ধরনের অঙ্ক আগে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তারপরে এটা সমাধান করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 5 সেকেন্ড যাবৎ প্রয়োগ করে বলের ক্রিয়া বন্ধ করে দেওয়া হলো। তাহলে আমি আগে একটা বস্তু নেই এই জায়গায়, এটা হলো 2 কেজি, 2 কেজি ভরের বস্তু, এইটার উপরে আমি বল প্রয়োগ করব। বল প্রয়োগ করলাম, কতক্ষণ ধরে বল প্রয়োগ করব? 5 সেকেন্ড। তাহলে যতক্ষণ বল প্রয়োগ করব, এটা হলো 5 সেকেন্ড। মনে রাখতে হবে, যতক্ষণ বল প্রয়োগ করা হবে ততক্ষণ তার ত্বরণ থাকবে। যদি বল প্রয়োগ করা না হয় তাহলে তার ত্বরণ থাকবে না। এটা হলো দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রে যাওয়া যায় সেই প্রমাণটা আমি দেখাবো আজকে ইনশাল্লাহ। তাহলে মনে রাখবা, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ থাকবে, আর বল প্রয়োগ না করলে ত্বরণ থাকবে না। কেন? আমরা জানি F = ma। যদি বল থাকে তাহলে A = F/m, তার ত্বরণও থাকবে। যদি বলের পরিমাণ শূন্য হয় তাহলে ত্বরণের পরিমাণ কি হবে? শূন্য। এখান থেকে আমরা বুঝতে পারি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে তার ত্বরণ থাকে না। যদি বল প্রয়োগ করা হয় তার ত্বরণ থাকে। কতক্ষণ? যতক্ষণ তার উপরে বল প্রয়োগ করা হবে। তাহলে কয় সেকেন্ড বল প্রয়োগ করা হবে? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড তার উপর ত্বরণ থাকবে। এরপরে বলের ক্রিয়া বন্ধ করে দেওয়া হলো। এখানে যাওয়ার পরে বলের ক্রিয়া বন্ধ করে দিলাম। তাহলে কি করবে? তারপর বস্তুটি 3 সেকেন্ড চলবে। কয় সেকেন্ড? 3 সেকেন্ড চলবে। এখানে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড চলবে, তার কোনো ত্বরণ থাকবে না। তাহলে ত্বরণ যদি শূন্য হয় তার মানে কি? যে সমবেগে চলবে। কি বেগে চলবে? সমবেগে চলবে। এই জায়গায় কি বেগে চলবে? সমবেগে চলবে। তারপরে চলার পর বস্তুটিকে 6 সেকেন্ড সময়ে থামিয়ে দেওয়া হলো। এখান থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে 6 সেকেন্ড এই জায়গায় গিয়ে শেষ বেগ হয়ে গেল 0। কয় সেকেন্ড সময়ে থামিয়ে দেওয়া হলো? 6 সেকেন্ড সময়ে থামিয়ে দেওয়া হলো। আমাদের কি করতে হবে? আমাদের শুরু থেকে এই পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বটা বের করতে হবে। আমি তাহলে আমরা এই মানে চিত্রটা আরেকবার দেখি। চিত্রটাই মেন। 2 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করবো 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড তার ত্বরণ থাকবে। এরপরে চলতে থাকবে কয় সেকেন্ড? তারপর বস্তুটি চলবে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড তার উপরে কোনো বল প্রয়োগ করা হলো না, তাহলে 3 সেকেন্ড যাবে সমবেগে। এখানে ত্বরণ থাকবে, এদিকে হবে সমবেগ। এরপরে যেটা হবে, বস্তুটিকে 6 সেকেন্ড সময়ে থামিয়ে দেওয়া হলো। এই 6 সেকেন্ড সময়ে যদি থামিয়ে দেওয়া হয় তখন তার থাকবে মন্দন। তার কি থাকবে? মন্দন। তাহলে এই জায়গায় হবে মন্দন, কারণ তার বেগ এখান থেকে আস্তে আস্তে কমতে কমতে কত হবে? 0 হবে। তাহলে আমরা প্রথম ধাপে ধাপে অঙ্কগুলো করব। প্রথম ক্ষেত্রে বলো কি কি দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 2 কেজি। এখানে m = 2 কেজি। বলের মান দেওয়া আছে F = 10 নিউটন। সময় দেওয়া আছে 5 সেকেন্ড। T1 = 5 সেকেন্ড। T1 = 5 সেকেন্ড। তাহলে আমাদের টার্গেট হলো প্রথম ধাপে কতটুকু দূরত্ব গেল, দ্বিতীয় ধাপে কতটুকু দূরত্ব গেল, এবং তৃতীয় ধাপে কতটুকু দূরত্ব গেল, টোটাল দূরত্বটা বের করা।
তাহলে আমরা প্রথমে দেখব, আমরা জানি F equal to ma বা a equal to F by m। F এর মান হচ্ছে 10, a এর মান হচ্ছে 2, সুতরাং a is equal to 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের কিন্তু এখনো দূরত্ব বের হয়নি। এবার লিখব আবার S1 is equal to u t1 plus half a t1 স্কয়ার। দূরত্ব 5 সেকেন্ড সময়ে। বলো আদিবেগ কত ছিল? যেহেতু স্থির বস্তু তাই আদিবেগ হবে 0। আদিবেগ কত হবে? 0। তাহলে এই জায়গায় 0 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 5 ইন্টু কয় সেকেন্ড? 5 সেকেন্ড, 5 স্কয়ার ইকুয়াল টু 62.5 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে কতটুকু দূরত্ব গেল সেটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা বের করব দ্বিতীয় ক্ষেত্রে। এখানে লিখি দ্বিতীয় ক্ষেত্রে, খেয়াল করো দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমবেগে চলবে, কিন্তু কত বেগে চলবে সেটা তো আমাদের জানা লাগবে। এইবার 5 সেকেন্ড অতিক্রম করার পর বস্তুটা যে বেগ লাভ করবে সেই বেগে চলবে। 5 সেকেন্ড অতিক্রম করার পর বস্তুটার বেগ কত সেটা আমাদের কি করতে হবে? এখন বের করতে হবে। কিভাবে লিখব? দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি v equal to u plus a t1। বলো এখান থেকে এখানে যাওয়ার সময় ত্বরণ ছিল a 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখান থেকে এখানে যেতে সময় লাগছে কত? 5। তাহলে আদিবেগ হলো 0। 5 ইন্টু 5 ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার পর তার বেগ হলো 25 মিটার পার সেকেন্ড। বি থেকে সি পর্যন্ত সে যাবে এই 25 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা লিখব আবার S2 equal to v t2। এখানে v এর মান আমরা পাইলাম। বলো এখানে t এর মানটা কত? এখানে t2 এর মান হলো কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে 25 ইন্টু 3 75 মিটার। তাহলে দুইটা দূরত্ব আমরা পেয়ে গেলাম। এইবার হলো 3 নাম্বার অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে। এই অংশটা মুছে দেই। তৃতীয় ক্ষেত্রে বলো এই জায়গায় আদিবেগের মান কত? বি বিন্দুতে আদিবেগের মান u equal to 25 মিটার পার সেকেন্ড, আর ডি বিন্দুতে শেষ বেগের মান v equal to 0, সময় t3 equal to 6 সেকেন্ড। t3 equal to 6 সেকেন্ড। এই জায়গায় আমরা জানি s equal u plus v divided by 2 into t। এখানে যেহেতু t3 তাই t3 লিখব, আর এখানে দূরত্ব হবে s3। আমরা লিখব 25 plus 0 divided by 2 into 6। কত হয়? 75 মিটার। 75 মিটার। এবার 3 ধাপে আমরা অঙ্ক শেষ করলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমাদের কাজ হলো সম্পূর্ণটা যোগ করে দেওয়া। মোট দূরত্ব s equal to s1 plus s2 plus s3, 62.5 plus 75 plus 75 কত হয়? 212.5 212.5 মিটার। অঙ্কটা কমপ্লিট। আমি আবারও বলি, তোমাদের এই ধরনের অঙ্কের মধ্যে চিত্রের মাধ্যমে আগে নিজে বোঝার চেষ্টা করবা।
যদি চিত্রের মাধ্যমে বুঝতে পারো অঙ্কটা অটোমেটিক হয়ে যাবে। ধাপে ধাপে চিন্তা করবা, একসাথে চিন্তা করলে এই অঙ্কগুলো হবে না। আমি একটা অঙ্ক হিসাবে দিচ্ছি তোমাদের। চার কেজি ভর, 24 নিউটন, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড। শুরু হতে শেষ পর্যন্ত বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবা। একই অঙ্ক, জাস্ট ডিজিটগুলো চেঞ্জ করে দিয়েছি। এইবার আর একটা অঙ্ক করবো আমরা, যেটার মধ্যে ঘর্ষণ বল থাকবে। কি বল থাকবে? ঘর্ষণ বল। বস্তু ও ঘর্ষণ বল 2 নিউটন। বস্তুর উপর 50 নিউটন বল 6 সেকেন্ড যাবত প্রয়োগ করে বলের ক্রিয়া করে দেওয়া হলো। তারপর প্রস্তুতি 10 সেকেন্ড সমবেগে বস্তুটি 10 সেকেন্ড কেজি ভরের বস্তু ও মেজের ঘর্ষণ বল 2 নিউটন, বস্তুর উপর 50 নিউটন বল 6 সেকেন্ড যাবত প্রয়োগ করে বলের ক্রিয়া বন্ধ করে দেওয়া হলো। শুরু হতে শেষ পর্যন্ত বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে অঙ্কটার মধ্যে দেখো, বস্তু আর ঘরের মেঝে এক দুইটার মধ্যে একটা ঘর্ষণ বল কার্যকর। আগের অঙ্কটার মধ্যে আমাদের কোনো ঘর্ষণ বল ছিল না, এই অঙ্কটার মধ্যে আমাদের ঘর্ষণ বল থাকবে। চিত্রের মধ্যে কিভাবে উপস্থাপন করব দেখো, এখানে এম্বরের বস্তু আছে, বস্তুর উপরে আমি বল প্রয়োগ করব এফ, তারপরে বস্তুটা চলতে থাকবে সমত্বরণে, এ ত্বরণে চলবে। এই জায়গায় যাওয়ার পরে বলের ক্রিয়া বন্ধ করে দিব। আমরা যেটা জানি, বলের ক্রিয়া বন্ধ করে দিলে বস্তুটা সমবেগে চলতে থাকার কথা, কিন্তু এই জায়গায় সমবেগে চলবে না। কেন চলবে না? কারণ যখন তুমি বলের ক্রিয়া বন্ধ করে দিবা, তখন এই বস্তুটার উপর মেজের একটা ঘর্ষণ বল কার্যকর। যেই দিকে বস্তুটা যাচ্ছিল, ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে।
তারপরে একটা পর্যায়ে গিয়ে বস্তুটার বেগ হয়ে যাবে 0। বস্তুটার বেগ কি হয়ে যাবে 0। এই জায়গায় কিন্তু সমবেগে চলার সুযোগটা নাই বাইরে থেকে বল প্রয়োগ না করলে। যদি বাইরে থেকে ঘর্ষণ বলের সমান বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা সমবেগে চলবে। যাই হোক, এখানে ধাপ হবে দুইটা। কয়টা ধাপ? দুইটা। এটা হলো সমত্বরণ আর এটা হবে সমবন্ধন। একটা হবে সমত্বরণ আর একটা হবে সমবন্ধন। কারণ কি, এই জায়গায় থেকে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার পরে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে সেটা ঘর্ষণ বলের কারণে ধীরে ধীরে থেমে যাবে। তাহলে দুই ধাপে অঙ্কটা হবে। আমরা দেখব প্রথম ক্ষেত্রে, বলো এখানে কি কি দেওয়া আছে। এখানে বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি, 5 কেজি। ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন, আর আমরা বল প্রয়োগ করেছি কয় নিউটন? 50 নিউটন। তাহলে এই জায়গায় কার্যকর বল যেটা হবে, কার্যকর বল হবে 50 বিয়োগ 2 সমান 48 নিউটন। কার্যকর বল কত হবে? 48 নিউটন। কারণ কি, এই দিকে আমি দিব 50 নিউটন, কিন্তু ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে? 2 নিউটন কাজ করবে আমার প্রযুক্ত বলের বিপরীত দিকে। এই জন্য আমি যে বলটা প্রয়োগ করেছিলাম তার থেকে 2 নিউটন কমে যাবে। কয় নিউটন কমে যাবে? 2 নিউটন কমে যাবে। এইবার আমাদের যেটা বের করতে হবে, আমরা জানি এখানে আরেকটু দেওয়া আছে সময়ের মান 6 সেকেন্ড। সময়ের মান কয় সেকেন্ড? 6 সেকেন্ড। তাহলে আমরা জানি F ইকুয়াল টু এম এ, এই জায়গায় A ইজ ইকুয়াল টু F বাই M। F এর মান কত? 48, M এর মান 5, কত হয়? 9.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মান 48 কে 5 দিয়ে ভাগ করো, 9.6 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো ত্বরণ। এইবার এই ত্বরণে চলবে কয় সেকেন্ড? কয় সেকেন্ড চলবে? 6 সেকেন্ড। দেখি আমাদের পরের অংশটা লিখি আবার। S1 equal to UT plus half AT square। কোন মেজের উপর অবস্থিত 5 কেজি ভরের বস্তু, মেজের উপর অবস্থিত 5 কেজি ভরের বস্তু, তার মানে কি বস্তুটা স্থির ছিল, আর স্থির অবস্থায় তার ঘর্ষণ বল ছিল 2 নিউটন। আর যেহেতু স্থির ছিল তাহলে আদি বেগ হবে কত? 0। এই জায়গায় আমি বসিয়ে দিব 0, হাফ ইনটু 9.6 ইনটু 6 স্কয়ার। মান কত হয়? 172.8। 172.8 মিটার। এটা হলো S1। প্রথম অংশটার কাজ আমাদের শেষ। এইবার যাব দ্বিতীয় অংশে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা লিখব, এখানে m এর মান ঠিক আছে, বলের মান F প্রাইম ইজ ইকুয়াল টু 2 নিউটন। কারণ এখানে বাইরে থেকে আমরা কোনো বল দিচ্ছি না, বিপরীত দিক থেকে একটা বল দিবে যেটা হলো ঘর্ষণ বল। এটা কি বল? ঘর্ষণ বল। তাহলে এই জায়গায় আমরা লিখব, আমরা জানি F প্রাইম ইজ ইকুয়াল টু m a প্রাইম। তাহলে a প্রাইম ইকুয়াল টু a প্রাইম বাই m 2 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই প্রাইমের মান। এবার আমাদের জানা লাগবে এই জায়গায় গিয়ে বেগের মানটা কত ছিল। এখান থেকে এই জায়গায় গিয়ে বেগের মানটা কত ছিল সেটা আমাদের জানা লাগবে। আবার b ইকুয়াল টু u প্লাস at, 0 প্লাস এখান থেকে এখানে গেছে যে ত্বরণে সেটা কত ছিল? 9.6। আর এখান থেকে এখানে যেতে সময় লাগছে 6 সেকেন্ড। সমান কত হয়? 57.6।
57.6 মিটার পার সেকেন্ড। আবার v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার মাইনাস 2s, এই জায়গায় হবে s2। কেন হবে? কারণ দ্বিতীয় অংশে যে দূরত্বটা সেটা হবে s2, আর এই জায়গায় ত্বরণ হবে, যেটা আমরা বের করেছি ত্বরণ, এটা হবে মূলত মন্দন। আর মন্দনের ক্ষেত্রে যে সূত্রটা আমরা এটা লিখতে পারি। আবার যদি কেউ ওই জায়গায় প্লাস দেয় তাহলে এর মান কি বসাইতে হবে? ঋণাত্মক বসাতে হবে। এর মান কত বসাইতে হবে? ঋণাত্মক। যদি তোমাদের প্যাস লাগে তাহলে তোমরা কি করবা? এই জায়গায় বসাবা -2, কারণ বিপরীত দিকে। তাহলে এখানে মাইনাস দিলে এখানে হয়ে যাবে মাইনাস, আর এই জায়গায় হয়ে যাবে প্লাস। এখানে আমি নতুন করে লিখে দিচ্ছি এই জায়গায় মানগুলো কি। এখানে আদিবেগ প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সেটাই হবে কি? আদিবেগ। প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সেটা হয়ে যাবে আদিবেগ। তাহলে আমরা এটাকে প্রাইম দিয়ে প্রকাশ করি। এটাকে প্রাইম দিয়ে প্রকাশ করি। ইউ প্রাইম ইজ ইকুয়াল টু 57.6 মিটার পার সেকেন্ড। আর এই জায়গায় এ প্রাইম ইজ ইকুয়াল টু -0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ বেগের মান ভি প্রাইম ইজ ইকুয়াল টু 0। এই জায়গায় ভি প্রাইমের মান কত আসবে? 0। এই মানগুলো আমরা এখন বসিয়ে দিব। তাহলে যেটা হয় 0 ইকুয়াল টু 57.6 হোল স্কয়ার প্লাস -0.4 s2। তাহলে এখানে হয় 0.4 s2 ইকুয়াল টু 57.6 হোল স্কয়ার। তাহলে এই জায়গায় আমরা মাইনাসটাকে যদি এটার সাথে গুণ করে দেই তাহলে হয়ে যাবে মাইনাস। এই মাইনাসটাকে বাম পাশে নিয়ে হয়ে যাবে প্লাস। এই জায়গায় স্কয়ার করে দাও। স্কয়ার করলে যে মান আসবে তাকে 0.4 দিয়ে ভাগ করো, 8294.4 মিটার। এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আর প্রথম ক্ষেত্রে আলাদা আলাদা মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন দুইটা মান আমরা যোগ করে দেব। প্রথম ক্ষেত্রে ছিল আমাদের 172.8, আর এখানে হলো 8294.4। মোট মান যেটা আসলো 8467.2 মিটার। তাহলে দুইটা নিয়মের অঙ্ক আমরা আজকে দেখলাম। এই দুইটা নিয়মের অঙ্ক বাসায় তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটার জন্য আমি আরেকটা এইচডব্লিউ দিই তোমাদের। এইচডব্লিউ কোন মেজের উপর অবস্থিত 5 কেজি, এর জায়গায় দিলাম 3 কেজি। ঘর্ষণ বল 2 নিউটন, এর জায়গায় দিলাম 4 নিউটন। এই জায়গায় দিলাম 31 নিউটন। 6 সেকেন্ড যাবত 8 সেকেন্ড। বাকি অংশটা ঠিক থাকবে। এরপর থেকে তোমরা বাকি অঙ্কটা করে নেবা। আর আশা করি দুইটা নিয়ম তোমরা বুঝতে পেরেছো। তারপরে আরো বিভিন্ন ধরনের অঙ্ক এখান থেকে আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র প্রমাণ করা যায়। সবাই দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রমাণ। দ্বিতীয় সূত্র হতে আমরা জানি F ইকুয়াল টু ma, জানি সবাই। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা সবাই জানি। এই জায়গায় প্রথম সূত্রানুসারে F ইকুয়াল টু 0। কেন? প্রথম সূত্রের মধ্যে বলা হচ্ছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে, যদি বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে F এর মান কত হবে? 0। যদি হয় তাহলে আমরা লিখতে পারি
এম এ ইজ ইকুয়াল টু 0। এই জায়গায় এম এর মান লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি। তোমরা সবাই জানো এই জায়গা থেকে লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু 0। এম যদি 0 নিচে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 0। এই জায়গায় ভি মাইনাস ইউ ইকুয়াল টু লেখা যায় 0, টি এর সাথে 0 গুণ করলে গিয়ে যাবে 0। সুতরাং ভি ইকুয়াল টু ইউ, অর্থাৎ শেষ বেগ সমান আদি বেগ। শেষ বেগ সমান যদি আদি বেগ হয় তাহলে চিন্তা করো, শেষ বেগ যদি 0 হয় আদি বেগও 0, তার মানে কি আগেও স্থির ছিল পরেও স্থির, আগেও স্থির ছিল পরেও স্থির। এইবার যদি একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চলে, মনে করো আদি বেগ হলো 2 মিটার পার সেকেন্ড, তাহলে শেষ বেগ কত হবে? 2 মিটার পার সেকেন্ড। নিউটনের প্রথম সূত্রের মধ্যে এইটাই বলা হচ্ছিল, যদি আগে একটা বেগ থাকে 2 মিটার পার সেকেন্ড, পরেও বেগ হবে 2 মিটার পার সেকেন্ড, তার মানে সমবেগে চলে। অর্থাৎ প্রথম সূত্রের মধ্যে বলা হয়েছিল এরকম, কোন বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে আদি বেগ যা থাকবে শেষ বেগও তাই হবে। আদি বেগ যা থাকবে শেষ বেগও কি হবে? তাই হবে। অর্থাৎ আগে যদি স্থির থাকে, অর্থাৎ আদি বেগ যদি 0 হয় শেষ বেগও কি হবে? 0 হবে। তার মানে আগে স্থির থাকলে পরেও স্থির, আগে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে পরেও 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার মানে সমবেগে চলবে। দ্বিতীয় সূত্রের মধ্যে বলা হচ্ছিল এটা F = ma, আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রতিপাদন করলাম V = u, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হলো নিউটনের প্রথম সূত্র। 2 নম্বরের জন্য তোমাদের এটা আসতে পারে, অবশ্যই জেনে রাখবা। আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরের দিনের পর থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।